আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4টে বড় খবর। প্রথম, হরমুজ পেরোনোর ফি ইরানের সংসদে আইন হওয়ার পথে, আর সেই টাকা ইরান ডলারে নেবে না। দ্বিতীয় খবর, ইউরোপকে ইরান এবার নাম ধরে হুঁশিয়ারি দিয়েছে। তৃতীয়, বেসেন্টের তালিকা কাল রাতে এসেছে, আর তাতে চীনা কোম্পানির নাম আছে। আর চতুর্থ খবর, ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান কাল তেহরানে গিয়েছেন। এখন এই 4টে খবরের প্রশ্ন একটাই, এই যুদ্ধে সবচেয়ে বড় চাপটা এখন কার ঘাড়ে? উত্তরটা শেষে বলবো। তাহলে শুরু করি প্রথম খবর, হরমুজের ফি। দর্শক বন্ধুরা, গতকাল আমরা আপনাদের বলেছিলাম যে ইরানের সংসদ হরমুজে ফি বসানোর খসড়ায় সায় দিয়েছে। আজ চলুন কাগজটার ভিতরে ঢুকি, কারণ এই কাগজের একটা লাইন গোটা খবরটাকে বদলে দেয়। খবরটা দিয়েছেন হাসান ঘাসঘাবি। তিনি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র। রবিবারের বৈঠকে কমিশন খসড়া 3 নম্বর ধারা ধরে পাশ করেছে। আইনটার পুরো নাম হরমুজ প্রণালীর নিরাপত্তা আর উন্নয়নের কৌশলগত কর্মপরিকল্পনা। ফি নেওয়া হবে 5টা কাজের জন্য: জাহাজ চলাচলের ব্যবস্থা, পরিবেশ দেখভাল, বিশেষ অবস্থায় তেল ভরে দেওয়া, বিমা আর নিরাপত্তা। এতটা গতকালই বলা হয়েছিল। এবার নতুন লাইনটা শুনুন। ঘাসঘাবি বলেছেন, এই টাকা দিতে হবে ইরানি রিয়ালে, নয়তো এমন এক মুদ্রায় দিতে হবে যেটা ইরান নিজে ঠিক করে দেবে। মানে দাঁড়ালো, এই ফি ডলারে নেওয়া হবে না। আর ফি দেবে কারা? শুধু সেই দেশগুলোর জাহাজ যাদের পেরোনোর অনুমতি আছে। এখানে একটা কথা একটু পরিষ্কার করে বলা দরকার। দেখুন, এটা এখনো সম্পূর্ণ আইন হয়নি। কমিশনের রিপোর্ট এবার যাবে গোটা সংসদে, সেখানে ধারা ধরে ধরে ভোট হবে। তারপর কাগজ যাবে গার্ডিয়ান কাউন্সিলে, তারা সেখানে দেখবে সংবিধানের সঙ্গে এর মিলছে কিনা। আপত্তি উঠলে কাগজ আবার সংসদে ফিরে আসবে। ঘাসঘাবির নিজে কি যুক্তি দিয়েছেন সেটাও শুনুন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমুদ্র আইন ভাঙা হচ্ছে না, উপকূলের দেশ নিজের জলে নিরাপত্তার দাম নিতে পারে। আর নজির হিসাবে তিনি টেনেছেন ওমানের নাম। 1982 সালের সমুদ্র চুক্তির সময় ওমান এমনই একটা ঘোষণা দিয়েছিল। সবাই অবশ্য এটা মানছে না। ফ্রান্স আর সৌদি আরব এই ফির বিরোধিতা করেছে। আমেরিকা তো গোড়া থেকেই এই ফি মানতে রাজি নয়। দর্শক বন্ধুরা, তাই এখানে আমার বিশ্লেষণটা একটু বলি। দেখুন, সবাই নজর রাখছে টাকার অঙ্কের দিকে, কিন্তু আসল কথাটা অঙ্কে নেই, আসল কথাটা মুদ্রায় আছে। একটা দেশ যদি হরমুজ পেরোতে চায়, তাকে দাম দিতে হবে রিয়ালে, বা তেহরান যে মুদ্রা বলবে সেই মুদ্রায়। বিশ্বের তেলের সবচেয়ে বড় রাস্তাটায় তাহলে ডলার লাগছে না। কাগজে এইটুকুই লেখা আছে, কিন্তু আসল খেলাটা এই এক লাইনেই লুকিয়ে আছে, যে এই বিল কি সত্যি সংসদে পাশ হবে, নাকি এটা শুধু দরাদরির একটা চাল। কয়েকদিনেই বোঝা যাবে। এগিয়ে যাই। ইরান এতদিন ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে আসছিল, কিন্তু নাম নেয়নি। কাল প্রথমবার নাম এসেছে। বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। কি বলেছেন? তিনি সোমবারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইউরোপের কোনো দেশ যদি ইরানের উপরে হামলায় নিজের জমি বা আকাশ আমেরিকাকে ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় আসবে। আর নাম নিয়েছেন বুলগেরিয়ার। বাঘের অভিযোগ, বুলগেরিয়ার মাটিতে মার্কিন বিমানে জ্বালানি ভরা হচ্ছে। তার কথাটা সোজা করে বললে এই দাঁড়ায়, কোনো দেশের ইরানকে ভয় পাওয়ার দরকার নেই, যতক্ষণ না সে নিজের ঘাঁটি হামলাকারীর হাতে তুলে দিচ্ছে। বাঘি আরও বলেছেন, হামলা যেখান থেকে আসছে সেখানেই আঘাত করা ইরানের অধিকার। আর এখন যে নৌ অবরোধ চলছে, সেটা নিজেই একটা আগ্রাসন। এবার একটা প্রশ্ন নিজেকে করুন, ইউরোপ কি সত্যি এই যুদ্ধে একসারিতে দাঁড়িয়ে আছে? উত্তরটা কিন্তু না। এই বছরের মার্চ থেকেই স্পেন আমেরিকাকে নিজের ঘাঁটি ইরান হামলার কাজে ব্যবহার করতে দিতে অস্বীকার করেছে। কিছুদিন পর ইতালিও ওই একই পথে হেঁটেছে। ট্রাম্প তখন প্রকাশ্যে মিত্রদের নাম করে রাগ দেখিয়েছেন। আমি যা বুঝছি, বাঘের এই কথাটা যতটা হুমকি, তার চেয়ে বেশি নেমন্তন্ন। তিনি ইউরোপকে বলছেন,
আমাদের সাথে ঝগড়া করতে হবে না, শুধু চাবিটা যেন আমেরিকার হাতে দিও না। স্পেন আর ইতালি সেই চাবি আগেই দেয়নি, বুলগেরিয়া দিয়েছে, তাই বুলগেরিয়ার নামটাই আজ শোনা গেছে। এবার আমেরিকার খবরে আসি। গতকালকের ভিডিওতে আমি একটা প্রশ্ন রেখে এসেছিলাম, বেসেন্টের নতুন তালিকায় চীনা নাম থাকবে কিনা। আজ তার উত্তর এসে গেছে। কাল রাতে ভারতীয় সময়ে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেছেন। অভিযানের একটা নামও দিয়েছেন তিনি, অপারেশন ইকোনমিক আউটকাস্ট। সোজা বাংলায় এর মানে ইরানকে অর্থনীতি থেকে একঘরে করে দেওয়া। তালিকায় নাম উঠেছে 60টার বেশি কোম্পানি, ব্যক্তি আর জাহাজের। এরা ছড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড আর ইউরোপ। এবার নতুন করে 5টা খাত স্যাংশনের আওতায় আনা হয়েছে। কি কি সেগুলো? ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সেনা, বিমান আর জাহাজ চলাচল। এখানে যে হেডলাইনটা দেখছি এটা ব্লুমবার্গের। এখানে লেখা আছে চীন আর হংকংয়ের কয়েক ডজন কোম্পানি এই তালিকায় পড়েছে। বেসেন্টের নিজের কথাটা এই রকম, এই সরকারকে যেসব অর্থনৈতিক শিরা বাঁচিয়ে রেখেছে তার প্রতিটা কেটে দেওয়াই আমাদের লক্ষ্য, যতক্ষণ না তেহরান একা হয়ে পড়ে। তিনি আরও বলেছেন, মার্কিন স্যাংশনের নাগালের বাইরে কেউ নয়। এতক্ষণ শুনে মনে হচ্ছে বড় মাঠটা বুঝি পড়ে গেছে, কিন্তু পড়েনি। চীনের বড় ব্যাংকগুলোর উপর সরাসরি শাস্তি কবে বসবে বেসেন্ট সেটা বলেননি। সাংবাদিকরা চেপে ধরায় তিনি পাল্টা প্রশ্ন করেছেন, আমি কেন গোটা দুনিয়ার আর্থিক ব্যবস্থাটা উড়িয়ে দিতে চাইব? এই এক লাইনেই বোঝা যায় তালিকাটা কত দূর গেছে। তবে একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন, এই সপ্তাহ শেষ হওয়ার আগেই একটা আর্থিক প্রতিষ্ঠানকে ধরে বড় একটা ঘোষণা আসছে। কোন প্রতিষ্ঠান সেটা তিনি বলেননি। এদিকে বাজার নিজের রায় দিয়ে দিয়েছে। ঘোষণার দিনেই ব্র্যান্ড তেলের দাম 2.4% পড়েছে, ব্যারেল প্রতি $92.17। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযানের দিনে তেলের দাম নেমে গেছে। আমেরিকা কার নাম তালিকায় তুলেছে সেটা বড় খবর নয়, আসল খবর অন্য জায়গায়। কার নাম তালিকায় ওঠেনি? ছোট কোম্পানি আর জাহাজের নাম উঠেছে, চীনের বড় ব্যাংকের নাম নেই, কারণ ওখানে হাত দিলে ধাক্কাটা ফিরে আসবে নিজের ঘরেই। তবে কাল রাতে ওয়াশিংটন শুধু তালিকাই পাঠায়নি, একজন মানুষকেও পাঠিয়েছে। সে খবরটা এক্ষুনি বলছি এই ভিডিওতেই। তার আগে চটপট কয়েকটা ব্রেকিং নিউজ শুনে নিন, এগুলোও জানা আপনাদের জন্য খুব জরুরি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় নিজের কোম্পানিগুলোকে আগেই বলে রেখেছে যে মার্কিন স্যাংশন মানার দরকার নেই। 2021 সালের একটা আইন দেখিয়ে এই নির্দেশ, মানে তালিকা বেরোনোর আগেই তার একটা জবাব তৈরি ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চাপ আর স্যাংশনে সমস্যার সমাধান হয় না। ওদিকে ইরানের ভিতরে ধাক্কাটা সত্যি। ঘোষণার দিনেই ইরানি রিয়াল সবচেয়ে নিচে নেমেছে। $1 দাম এখন 20 লক্ষ রিয়াল ছাড়িয়েছে। আর বেসেন্ট জানিয়েছেন ট্রাম্প নিজে বিশ্ব নেতাদের ফোন করে সহযোগিতা চাইছেন। এই লাইনটা মন দিয়ে শুনুন। স্যাংশন একাই যথেষ্ট হলে এই ফোনগুলো করতে হতো না। এবার আসি সেই মানুষটার খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির কাল তেহরানে গিয়েছেন, আর সঙ্গে গিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তেহরানে তারা বসেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনের সঙ্গে। এই সফরটা কেন হচ্ছে সেটাই আসল খবর। দ্য ন্যাশনাল লিখেছে, গত সপ্তাহে ট্রাম্প নিজে ফোন করে মুনিরকে এই কাজটা করতে বলেছেন। মুনিরের কাজ আসলে এখানে দুটো, এক, আমেরিকা আর ইরানকে আলোচনার টেবিলে ফিরানো, আর দুই, তেহরানকে বোঝানো উপসাগরের দেশগুলোয়, বিশেষ করে আপনার সৌদি আরবে যেন হামলা না হয়। কারণ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা প্রতিরক্ষা সমঝোতা আছে। ইসরায়েলি কাগজ হাডেটস তারা লিখেছে মুনিরের বসার কথা খ্যামেনির ঘনিষ্ঠদের সঙ্গেও। ব্লুমবার্গ জানিয়েছে সফর শেষ হয়েছে আজই। এবার সময়টা একটু মিলিয়ে দেখুন। যেদিন ওয়াশিংটনে 60টা নাম তালিকায় উঠছে, সেই দিনই ওয়াশিংটনের অনুরোধে একজন সেনাপ্রধান তেহরানে বসেছেন।
মানে এক হাতে ওরা কাগজ পাঠাচ্ছে আর অন্য হাতে বার্তা পাঠাচ্ছে। যে দেশ সত্যিই মনে করে চাপেই কাজ হবে, সেই দেশ দূত পাঠায় না। চারটে খবর চার জায়গার, কিন্তু একটা জিনিস চারটেতেই এক। ইরানের আইন বলছে ফি দেবে শুধু অনুমতি পাওয়া দেশের জাহাজ। বাঘেই বলছেন ঘাঁটি না দিলে ভয় নেই। বেসেন্টের তালিকায় নাম উঠেছে আমিরাত, হংকং, সিঙ্গাপুর আর সুইজারল্যান্ডের কোম্পানির। আর ট্রাম্পের ফোন গেছে ইসলামাবাদে। মানে দাঁড়ালো, এই লড়াই আর শুধু দুটো দেশের নয়, দুপক্ষই এখন টানাটানি করছে ওই মাঝখানের দেশগুলোকে নিয়ে। সবচেয়ে বড় চাপটা তাই ইরানের ঘাড়েও নয়, আমেরিকার ঘাড়েও নয়, চাপটা তাদের ঘাড়ে, যাদের এখন একটা পক্ষ বেছে নিতে বলা হচ্ছে। এই সপ্তাহে আমি নিজে দুটো জিনিস দেখব। এক, বেসেন্টের সেই বড় ঘোষণায় কোন ব্যাংকের নাম আসে। দুই, এই সফরের পরে আমেরিকা আর ইরানের মধ্যে কোনো বার্তা চালাচালির খবর আসে কিনা। সামনের কয়টা দিন মাঠের চেয়ে টেবিলের খবরই বেশি আসবে বলে মনে হচ্ছে। এখন আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যি আলোচনা চাইছেন, নাকি এটা চাপ বাড়ানোরই আরেকটা ধাপ? আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন অপারেশন ঘোষণা দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখায়নি, এবার অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বাসেন্ট ঘোষণা দিয়েছে ইরানের বিরুদ্ধে নতুন অপারেশনের নাম হবে অপারেশন ইকোনমিক আউটবাস্ট। এর লক্ষ্য হলো তেহরানের যত ইকোনমিক লাইফলাইন আছে, অর্থাৎ ইরানের কাছে টাকা প্রবেশ করার যত রাস্তা আছে সবকিছু বন্ধ করে দিবে আমেরিকা। কেউ যদি ইরানের সাথে ব্যবসা করতে যায় সেও আমেরিকার অবরোধের মুখে পড়বে। শুধু ইরান নয়, চীনের বিরুদ্ধেও নতুন করে কর আরোপের চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। ইরান গতকাল ওমানের উপকূলে, ওমানের ৯ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নাবিকরা কেউ নিহত হয়নি। মাঝ সাগরে অন্ধকারে আটকে আছে জাহাজ। ইরান বলেছে, কেউ যদি আমাদের উপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে হরমুজ প্রণালী তো বন্ধ থাকবেই, হরমুজ প্রণালীর আশেপাশের কোনো দেশকে এক ফোঁটা তেল রপ্তানি করতে দেয়া হবে না। এবং যদি আমেরিকার পক্ষে কেউ দাঁড়ায় ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের সহযোগিতা করতে, তাহলে তাদেরকেও আমরা শত্রু হিসেবে গণ্য করব। প্রিয় দর্শক, ইরান আমেরিকা উত্তেজনার সবশেষ সংবাদ জানাবো আমরা আপনাদেরকে এই লাইভে, সেই সাথে জানাবো চীনের প্রতিক্রিয়া। লাইভের শেষ দিকে তুরস্ক থেকে সিরিয়া থেকে একটা অনেক ভালো সুসংবাদ দেব। আজকে আগস্টের 25 আগস্ট, সবশেষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এই লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী ইরানের বিরুদ্ধে নতুন অপারেশনের ঘোষণা দিয়েছেন। কি বলেছেন তিনি, আমরা একটু শুনে আসি। Today, at President Trump's direction, the United States Treasury has begun Operation Economic Outcast, an unprecedented campaign against the Islamic Republic of Iran and its enablers. In the Second World War, অপারেশন ইকোনমিক আউটকাস্ট অর্থাৎ ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অবরোধের নতুন নাম দিয়েছে। যত নতুন চকচকা নামই দেখ, ইরানের বিরুদ্ধে আসলে কোনো আমেরিকান কৌশলই কাজে দিচ্ছে না। আমেরিকা ব্যর্থ হয়েছে ইরানের রেজিম চেঞ্জ করতে, সরকার চেঞ্জ করতে। আমেরিকা ব্যর্থ হয়েছে ইরানের মিসাইল সিটি ধ্বংস করতে। আমেরিকা ব্যর্থ হয়েছে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে। আমেরিকা ব্যর্থ হয়েছে ইরানকে নতি স্বীকার করাতে। আমেরিকা ব্যর্থ হয়েছে আমেরিকার প্রস্তাবিত সকল দাবি দাওয়া ইরানকে চোখ বন্ধ করে মেনে নেওয়া থেকে। এখন আমেরিকা শুধুমাত্র
অর্থনৈতিকভাবে ইরানের উপর চাপ সৃষ্টি করা ছাড়া আমেরিকার হাতে আর কোনো কার্ড নেই। তবে এটাও কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রিয় দর্শক, আমেরিকার এই অর্থনৈতিক চাপ আমেরিকার দিকে বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে। বুমেরাং, বুমেরাং মানে এমন একটি অস্ত্র যেটা ছুড়লে এটা ঘুরে আবার নিজের দিকে চলে আসে। আপনাদের একটা আশ্চর্যজনক গ্রাফ দেখাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের 1982 সাল থেকে এখন পর্যন্ত যেই তেলের ভান্ডার, অর্থাৎ আমেরিকা তার নিজের যেই তেলের স্টক রাখে জরুরি অবস্থার জন্য, এটা সর্বনিম্ন পর্যায়ে আছে। বিশ্ববাজারে যখন ইরানের তেল প্রবেশ করতে পারছে না, ইরান যখন আমিরাতের সৌদির তেল বিশ্ববাজারে প্রবেশ করতে দিচ্ছে না, ইরাকের তেল দিচ্ছে না, তেলের যে সংকট, সেই সংকট ঠেকাতে, তেলের দাম বৃদ্ধিকে ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের রিজার্ভ থেকে তেল, প্রচুর পরিমাণে তেল বিশ্ববাজারে ছেড়ে দিয়েছে। এখন আমেরিকা নিজেই ফতুর হওয়ার মুখে, আমেরিকার মতো একটা বড় রাষ্ট্র চালানোর জন্য মাত্র 40 দিনের তেল আমেরিকার কাছে রিজার্ভ আছে, অনলি 40 ডেজ। অর্থাৎ এই 40 দিন যদি একটানা বিশ্ববাজারে ইরান মধ্যপ্রাচ্যের তেলের সাপ্লাই না যায়, তাহলে আমেরিকা নিজেও বিপদে পড়ে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এইসব আজব কৌশলগুলো বন্ধ হচ্ছে না। একদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তেহরান ছুটে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি, তারা ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ করছে, আবারও আলোচনায় ফেরার কথা বলছে। আবার অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছে তারা রেডি আছে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে সামরিক অপারেশনের জন্য। আসলে মধ্যপ্রাচ্যের এই যে উত্তেজনা সংকট, এখানে মূল নায়ক কে? নায়ক কিংবা খলনায়ক কে? কার কারণে মধ্যপ্রাচ্য আজকে এই ধরনের একটা অচল অবস্থায় আছে? শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্ব। এটা কি ডোনাল্ড ট্রাম্প, নাকি এটা মুস্তফা খামেনি? এদিকে চীনের বিরুদ্ধে নতুন করে 7.5% শুল্ক আরোপের বিষয় বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট। কেন? চীনের কি দোষ? চীনের দোষ হলো চীনের শিল্প উৎপাদন সক্ষমতা বেড়ে গিয়েছে, আমেরিকার চেয়ে বেশি প্রোডাকশন করতে পারছে চীন। আমেরিকা যদি, জাস্ট ফর এক্সাম্পল, আমেরিকা যদি বছরে 10 লাখ গাড়ি নির্মাণ করে, চীন নির্মাণ করছে 20 লাখ। বিশ্ববাজার ভর্তি হয়ে যাচ্ছে চাইনিজ গাড়িতে। আমেরিকান টেসলা কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে চীনের বিওয়াইডির কাছে। এখন চীনকে ঠেকাতে হলে চীনের উপর আরো ট্যাক্স আরোপ করো, যাতে চীনের গাড়ির দাম বেড়ে যায়। চীন বলছে এইসব অবরোধ, এইসব চাপ, এটা কোনো সমস্যার সমাধান নয়। চীন বলছে এইসব পুরনো কৌশল কাজে দিবে না। প্রিয় দর্শক, আজকের একটা গুরুত্বপূর্ণ সংবাদ, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আসলে কতটুকু কাজে দেবে তা নিয়ে আমেরিকা নিজেই সন্দিহান। শেষ পর্যন্ত আমেরিকা ইরানের আইআরজিসির টপ জেনারেলদের মাথার মূল্য ঘোষণা করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ইরানের আইআরজিসির শীর্ষ জেনারেলদের লোকেশন দিতে পারে, তাকে $10 মিলিয়ন পুরস্কার দিবে। তো আমেরিকার সারা বিশ্বের এত স্যাটেলাইট, সিআইএর এত গোয়েন্দা, মোসাদের গোয়েন্দা কি করে? অথচ ইরানের কর্মকর্তারা রেগুলার অফিস করছে, রাষ্ট্র পরিচালনা করছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ইরান কিভাবে অর্থনৈতিক অবরোধ মোকাবেলা করে? ইরানের অর্থনৈতিক অবরোধ নতুন কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়েছে। অর্থনৈতিক অবরোধ মোকাবেলায় ইরানের কয়েকটি কৌশল আছে। 1 নম্বর কৌশল, ইরান প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। ইরান একটা অনেক বড় দেশ, খাদ্য এবং জরুরি চিকিৎসার মতো অনেক কিছু ইরান নিজেরা তৈরি করে। এদিক থেকে ইরান সেলফ সাফিসিয়েন্ট, এবং বিজ্ঞান প্রযুক্তিতেও ইরান অনেক সেক্টরে লিডিং কান্ট্রি। তারপরও প্রত্যেকটা দেশকেই কিছু না কিছু পণ্য আমদানি করতে হয়, রপ্তানি করতে হয়। এবং ইরান রিসেলিং প্রজেক্ট, মানে
রি এক্সপোর্ট মডেলে নিজেদের প্রোডাক্ট অন্য দেশে রপ্তানি করে। ইরানের বাদাম চলে আসে সীমান্ত দিয়ে তুরস্কে, এটা মেড ইন তুর্কি হয়ে চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকাও এটা জানে, ওপেন সিক্রেট, কিন্তু খুব একটা কিছু করার নেই। ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে ইরানের জন্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে পাকিস্তানি কোম্পানিগুলো, তারা স্থল সীমান্ত দিয়ে এটা পৌঁছে দেয় ইরানের কাছে। এখন যদি স্থল সীমান্তের বাণিজ্য বন্ধ করতে চায়, সেটাও আমেরিকা পারবে না। তখন চোরাচালানের মাধ্যমে এটা ইরানে পৌঁছে যাবে, বিভিন্ন টানেলের মাধ্যমে। এত বড় সীমান্ত এখানে আমেরিকার করার খুব বেশি কিছু নেই। আরেকটি বিষয়, ইরান তার আন্তর্জাতিক বাণিজ্য করে গোল্ডে, রুবলে, বিভিন্ন দেশের মুদ্রায়, বিভিন্ন দেশের সাথে পণ্য বিনিময় করে। আবার ইরান তার তেল রপ্তানি করে। এইভাবে ইরানের জাহাজগুলো গভীর সমুদ্রে যাওয়ার পর এক জাহাজ থেকে আরেক জাহাজে ট্রান্সফার হয়ে যায়। ইরানি তেল হয়ে যায় ব্রাজিলের তেল কিংবা ইন্দোনেশিয়ার তেল, সেইভাবে সেটা অন্য দেশের কাছে বিক্রি হয়। তবে এই কারণেই ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে একটা অবরোধ দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেন সমুদ্র পথে ইরানের তেল রপ্তানি না হতে পারে। কিন্তু স্থল পথে এখনো ইরানের তেল রপ্তানি হচ্ছে পাকিস্তান দিয়ে। ইরানের সাথে পাইপলাইন রয়েছে বিভিন্ন জায়গায়, সেই পাইপলাইনেও তেল রপ্তানির সুযোগ আছে। যেহেতু ইরানের তেল আছে, ইরানের গ্যাস আছে, ইরানের কাছে আসতে হবে সারা বিশ্বকে। ইরানের তেলের উপর নির্ভরশীল চীনের ইরানের তেলের প্রায় 80% আমদানি করে চীন একা। এবং চীনের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ইরানের সস্তা তেল গুরুত্বপূর্ণ। যেটি বলছিলাম যে সিরিয়া থেকে একটা ভালো সুসংবাদ দেব। সিরিয়ার উপর প্রায় 47 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অর্থনৈতিক অবরোধ ছিল এই অভিযোগে যে সিরিয়া সন্ত্রাসবাদে সহযোগিতা করে। শুধু সিরিয়া একা নয়, 4টি দেশের উপর এই অবরোধ দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র: সিরিয়া, ইরান, কিউবা, উত্তর কোরিয়া। এখন এই অবরোধের তালিকা থেকে মুক্ত করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানির সরকার। আহমেদ সারা জোলানির কূটনৈতিক প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ সিরিয়াকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যে কারণে সিরিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রেসিডেন্ট আহমেদ الرحمن সারা। الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ها هي سوريا اليوم تنفض عن كاهلها نكتة سوداء وتمزق بأيديها صفحة من ماضيها الأليم لتنطلق إلى فضاء التنمية والإعمار والبناء. شعب سوريا العظيم، قد فعلتموها مجددا، قد رفعت عنكم العقوبات وحلت القيود. أسأل الله العظيم أن يعيننا على خدمتكم. আমরা আশা করছি সিরিয়া অর্থনৈতিক অবরোধ থেকে বেরিয়ে আসলে সিরিয়া সারা বিশ্বের সাথে ব্যবসা করতে পারবে। সিরিয়ার প্রোডাক্ট বাংলাদেশের সেলফে চলে আসবে দোকানে, বাংলাদেশের পণ্য সিরিয়াতে প্রবেশ করতে পারবে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির একটা নতুন ডেস্টিনেশন। সিরিয়াতে অনেক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গিয়েছে। সিরিয়ার বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্টের জন্য প্রচুর বিদেশি বিনিয়োগ দরকার এবং বিদেশি পণ্য দরকার। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নে সিরিয়াতে যেতে পারবেন, সিরিয়ার সাথে ব্যবসা করতে পারবেন। আমরা আশা করব সিরিয়া অচিরেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে। সিরিয়া আবারও উমাইয়া খিলাফতের মতো শক্তিশালী একটি দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আজকের লাইভের শেষ দিকে ইসরায়েলের একটু সংবাদ দেব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। নেতানিয়াহু ইসরায়েলের মিলিটারিকে নতুন কোনো যুদ্ধে পাঠাতে সক্ষম হচ্ছে না। নেতানিয়াহু চেয়েছিল ইসরায়েলের সেনাদেরকে গাজা একটি নতুন যুদ্ধ পাঠানোর জন্য, কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সাফ বলে দিয়েছে তারা গাজায় কোনো নতুন অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াবে না। চেয়েছিল লেবাননের সাথে একটা যুদ্ধ করতে, কিন্তু হিজবুল্লাহ পুরোপুরি নীরব, ইসরায়েলের কোনো রেসপন্স করছে না। চেয়েছিল সিরিয়ার সাথে একটা যুদ্ধ বাঁধাতে, কিন্তু তুরস্কের রেসপন্স দেখে ইসরায়েল সেখানেও আত্মবিশ্বাস হারিয়েছে। নেতানিয়াহু যুদ্ধের কোনো ব্যবস্থা করতে পারেনি।
নতুন কোনো যুদ্ধের ব্যবস্থা না করতে পারলে নির্বাচনে জয়লাভের সম্ভাবনা নেতানিয়াহুর কম। নেতানিয়াহু চেয়েছিল একটা যুদ্ধ বাঁধানো গেলে হয়তো এই